আমারটা শোনা যাচ্ছে সবাই? না না, আপনি কথা বলছেন আপনার। দাদা শুনছেন? 9টা বাজে, এইভাবে তো লাইভ অনুষ্ঠান হয় না গো। জি, শুনতে পাচ্ছি। শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। ছাত্র জনতার তথাকথিত বিপ্লবের নামে চেপে বসা ইউনূস সরকারের প্রত্যক্ষ ছত্রছায়ায় নির্যাতিত মুজিব আদর্শের অনুসারীদের নিয়ে আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দায় মুক্তি। চেপে বসা শাসককুলের অপশাসনে দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোন দেশ? অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সামাজিক নিরাপত্তা বলতে কিছু নেই, জীবনের নিরাপত্তা নেই। আপনারা তো জানেন, বাংলাদেশে মুজিব আদর্শের অনুসারীরা ভালো নেই। তাদের উপর চলছে অত্যাচার, নির্যাতন। একের পর এক মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর। অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করেছে এই জালিম চেপে বসা সরকার। আওয়ামী লীগের অনুসারীদের শুধু যে গড় ছাড়া করা হয়েছে তা নয়, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা হয়েছে। কেমন আছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ? কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় বলি, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আজকের পর্বেও আমরা ছয়জনকে আমাদের আয়োজনে পেয়েছি। তারা সবাই অবৈধ ইউনূস সরকারের অত্যাচার নির্যাতনের শিকার। আজ আমাদের সঙ্গে আছেন কক্সবাজার জেলার চকুরিয়া উপজেলার কুনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক শিকদার, ঢাকার হাতিরঝিল থানার 35 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান রোবেল, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান শান্ত, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম বাবু আছেন, নেত্রকোনা জেলার কমলাকান্দা সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী মুরসারিন হাসান। আমরা নির্যাতিতদের কথা শুনি তাদের মুখ থেকে। শুরুতেই কথা বলবেন কক্সবাজার জেলার শিকদার। দিদারুল হক শিকদার, বলুন। আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হক শিকদার, চেয়ারম্যান কোনাকালী ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আমি পরপর 3বার চেয়ারম্যান, 2বার স্বতন্ত্র প্রার্থী, একবার নৌকার প্রার্থী ছিলাম। আমাদের বাংলাদেশ সরকার, আওয়ামী লীগের সরকার 5ই আগস্ট যাওয়ার পর থেকেই ইউনিশ সরকারের নির্দেশে আমরা এই কোনাখালী ইউনিয়নের আমরা অত্যাচার নির্যাতিত আমরা হয়েছি। এখানে 5ই আগস্ট প্রথমে আমার নিজস্ব একটা হসপিটাল ছিল, মাতামুল হসপিটাল। সেই হসপিটালকে ভাঙচুর করেছে এবং 8, 9, 10 নভেম্বরে আমার একটা মৎস্য প্রকল্প ছিল, মিঠা পানির শ্বাস, আপনার
বিএনপি স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নির্দেশে আমাদের কোনাখালী ইউনিয়নের যুব দলের সভাপতি সালাউদ্দিনের নেতৃত্বে আমার এই মৎস্য প্রকল্প 1 থেকে 1.5 কোটি টাকার এরা লুটপাট করে নিয়ে গেছে এবং পরপর মিথ্যা মামলা আজকে থেকে আমার বিরুদ্ধে 7টা মামলা হলো। চট্টগ্রামের ওয়াসিম হত্যা থেকে শুরু করে আপনার টমটম চুরি পর্যন্ত আমাকে মামলা দেওয়া হলো এবং আমার কোনাখালী আওয়ামী লীগের প্রধান কার্যালয়, সেই কার্যালয় ভাঙচুর করেছে। আমার প্যানেল চেয়ারম্যান বকুল এর কাছ থেকে চাঁদা নিয়েছে, এরপরেও একে মিথ্যা মামলা দিয়েছে, এর ভাঙচুর করেছে। আমরা পরপর মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদের দেশ থেকে আমাদের আপনার তাড়াতে হয়েছে এবং আমরা দেশে থাকতে পারতেছি না। এমত অবস্থায় আমরা কোথায় যাব সেটা নিয়ে আমরা চিন্তা করি। আমরা চাচ্ছি আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবার এনে আবার আমরা যে সোনার বাংলাদেশ পেয়েছিলাম সেই সোনার বাংলাদেশকে আমরা আবার নতুন রূপে সাজিয়ে আমরা দেশে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের আপনার রাজনীতি করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমরা যারা আপনার গ্রাম থেকে শুরু করে আপনার কেন্দ্র পর্যন্ত আমরা যারা রাজনীতি করি, আমরা চাই আবার একটা সুন্দর একটা দেশ আমরা চাই, সেই কামনাই আমরা করব। আমরা আজকে যে আমার 6 জন ভাই আমরা লাইভে এসেছি, আমি সবাইদেরকে আমি আমার শিকদার ভাই, কক্সবাজার বাসী থেকে শিকদার ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনার আপনি বললেন যে আপনার বন্ধু বকুল সাহেবের কাছ থেকে যে চাঁদা নিয়েছেন, তিনি কে নিয়েছেন? তার নামটা বললেন। চাঁদা যিনি নিয়েছেন তিনি বা তারা কে? তাদের রাজনৈতিক পরিচয় কি আর নাম কি বলা সম্ভব? অবশ্যই সম্ভব। ইনি হচ্ছে একটু বলুন। কোনাখালী বিএনপির সহসভাপতি সালাউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক ইনুস। এরা ভিডিও রয়েছে, এই ভিডিও আমাদের হাতে রয়েছে, সেই ভিডিও চাইলে আপনাদের বরাবর আমরা পাঠাতে পারবো। এবার আমার আমার নিজস্ব পেজকে আপনার চাঁদা না দেওয়ার কারণে একে মারধর করেছে, মারধর করার পরে আমার প্রজেক্টটা লুটপাট করেছে। এটা বাংলাদেশ আওয়ামী লীগের পেজে অলরেডি আছে, আমাদের যে লাইভ যেটা আমার পেজকে যেটা মারছে এবং আমার লুটপাট করছে, এটা কিন্তু আচ্ছা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পেজে আপনাদের আছে। আপনার পিএসকে বা আপনাদের উপর যে নির্যাতন, এই চাঁদাবাজি এসব হলো, আপনি কি আইনের শরণাপন্ন হয়েছিলেন? পুলিশের কাছে আমরা গিয়েছেন? আমরা আমরা থানাতে ওসি সাহেবকে বলেছি, আমরা এখনো মামলা করি নাই। আমরা আসলে চাচ্ছি যে থানায় মামলা করব, কারণ এখনো আমরা সুরাহা পাচ্ছি না, যেহেতু আমরা এখনো পলাতক রয়েছি। মামলা করতে গেলে নাহলে আমার ভাইকে আপনার বাদী করতে হচ্ছে, আমার যে পার্টনার আছে এদেরকে বাদী করতে হচ্ছে। আমরা রিসেন্টলি আমরা 2-1 দিনের মধ্যে আমরা আইনের কাছে আপনার প্রশাসনের কাছে আমরা যাব। এরা যদি মামলা নেয় আমরা মামলা করব, আমরা যদি মামলা না নেয় তাহলে আমরা কোর্টে মামলা করব। আমরা আপনার কথা শুনলাম। এবার আমরা যাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার বলবেন ঢাকার হাতিরঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান রুবেল। আপনি বলুন, রুবেল সাহেব বলুন। ধন্যবাদ নজরুল ইসলাম ভাই, আজকে আমাকে আপনার এই দায় মুক্তি অনুষ্ঠানে আম, উম, হাজির করেছেন। আজ আমরা এখানে আহ, আমি আপনার সাথে 4ঠা আগস্টের থেকে শুরু করতে চাই। 4ঠা আগস্ট আমাদের আন্দোলন প্রতিহত করার কোনো নির্দেশনা আমাদের কাছে ছিল না। তো শুধু জনগণকে যেন নির্বিচারে নির্ভয়ে চলাফেরা করতে পারে এই সচেতনা তৈরি করাই ছিল আমাদের মূল লক্ষ্য। 4 তারিখ দুপুরে আমরা আহ, কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে হাতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ মুখলেসুর রহমানের সৌজন্যে আমরা মগবাজার মোড়ে অবস্থান করি এবং সেখান থেকে আমরা যখন দুপুরের সোয়া 2টার সময় আহ, আমাদের হাতিঝিল থানা আওয়ামী লীগের অফিসটা হচ্ছে মেইন রোড থেকে 200 মিটার 200 মিটার ভিতরে। তো আমরা যখন সেখানে খাওয়া দাওয়ার জন্য উপস্থিত হই তখন কেউ হয়তো খেয়ে উঠেছেন, কেউ খেতে বসবেন, এমতো অবস্থায়
বাহিরে বিকট আওয়াজ হচ্ছে। তো আমি আমার নেতাকর্মী যারা ছিল সবাইকে আমি বললাম আম, খাওয়া দাওয়া শেষ করতে। আমি বললাম আমি দেখছি। তো তখন আমি যখন বাইরের ভেতরে দরজা খুলে বাইরে আসলাম, তখন দেখছি আমাদের হাতিঝিল থানা আওয়ামী লীগের সাইনবোর্ডটি লাঠি দিয়ে এবং ইটা মেরে ভাঙচুর করা হচ্ছে। তো ওই সময় আমি একটু সামনে মানে সামনে আগাতেই একটা ইটা আমার পায়ে এসে পড়ে। তখন আমি সেখানে প্রচন্ড ব্যথায় বসে পড়ি। তো বসার যখন আমি বসে পড়ি তখন 4-5 জন আমাকে এসে একটু মানে আম, পাটা ধরতেছিল। তো 5-7 মিনিট পর একটা ছেলে দৌড়ে এসে আমাকে বলতেছে, মামা তাড়াতাড়ি ভিতরে চলে যান, কে যেন আপনাদের অফিস দেখাই দিছে। তো তাড়াতাড়ি আমি ভিতরে গেলাম। ভিতরে যে যারা যারা ওইখানে ছিল সবাইকে মাটিতে শোয়াই দিছি। শোয়াই দিয়ে আপনার লাইট ফ্যান সম্পূর্ণ বন্ধ করে আমরা মাটিতেই শুয়েছিলাম। তো আসার পরে লোকজন ঢিল, তারপরে আপনার লাঠি সোটা দিয়ে আমাদের জানালা, মগবাজারে যে আওয়ামী লীগের অফিস, সেই জানালা টানালা সব ভাঙতেছে। মানে 2 জন জোরে জোরে চিল্লায়ে পড়তেছে যে আগুন দিয়ে দে, আগুন দেওয়ার জন্য। তো আগুন দেওয়ার জন্য এরপরে পাশে থেকে আরো লোকজন বলতেছে যে না না, আগুন দেওয়ার দরকার নেই, এটা ইসের ফ্যামিলি বাড়ি, নিচেই মনে হয় অফিস। তো সেই জন্য আমরা আসলে এই তরতাজা আমাদের প্রাণগুলা হয়তো বেঁচে গেছি সেই দিন, নয়তো সেদিন আসলে আহ, আমাদের যে করুণ অবস্থা হয়েছিল, সেই করুণ অবস্থায় আমরা আসলে এই প্রায় 30-32 জন 32টা তরতাজা প্রাণ আমরা আসলে এদেশ থেকে চলে যেতাম। তো বাসায় ফোন করে শুধু বলেছি যে আমি হয়তো ফিরতে না পারি। আমার মা বলতেছিল, বাবা তোমার জন্য আমি দোয়া করি যাতে তোমার, তুমি বেঁচে থাকো, মানুষের মানুষের সরি মানুষের সেবা করতে পারো। তো যাই হোক, অনেক কষ্ট করে ওখান থেকে বের হয়ে আমরা প্রায় 2.5 ঘন্টা পর আমাদের নেতাকর্মী সহ একজন একজন করে বের হই। তো রাতে আমরা আলাপ আলোচনা নিজেদের মধ্যেই করি আসলে কি হচ্ছে। আমরা কোনো নির্দেশনা নাই, কোনো কিছুই নাই, আচ্ছা। আমরা টেরও পাইনি। তো 5 তারিখে যখন আমরা উম, রাস্তায় এসে এক আচ্ছা, একজন রুবেল এক ভাই, একজনের সাথে, জি। রুবেল ভাই, আমি একটু ওই যে আপনাদের অফিসে যে আগুন যারা ধরিয়ে দিল এবং যারা আমি এভাবে এসে বলতেছিল, ওরা ওদের কি আপনারা চিনেন বা ওদের নাম জানেন বা ওদের রাজনৈতিক পরিচয়? না না, আমরা হঠাৎ করে আসলে মানে লোকজনের ঢল। তো তখন আমরা আসলে কাউকে চিনিনি, কিন্তু আমাদের সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা গুলা মানে আমরা চিনতে পারিনি, লোকজনগুলা সব বাইরে ছিল, আচ্ছা। এলাকার লোকজন ছিল না। তো যাই হোক, 5 তারিখে আমরা যখন রাস্তায় বের হই, নিজেদের মধ্যে কথা আলাপ আলোচনা করি, হঠাৎ 12:15টার সময় শুনতে পারতেছি আমাদের নেত্রীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বা বাধ্য করা হচ্ছে। তো আমি আসলে নিজের মনোবল ছাড়িনি যে আমার নেত্রী নিজে যখনই কথা বলেছেন তখনই আমার নেত্রী বলেছেন যে আমি কোনোদিন দেশ ছেড়ে যাব না। কিন্তু তাকে যে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে সেটা আমরা তখন বুঝতে পারিনি। তো আহ, আমার অফিস থেকে ফোন আসলো যে আপনি যেখানেই থাকেন আপনি তাড়াতাড়ি সরে পড়েন। তো আমি তখন বুঝলাম যে কিছু একটা প্রবলেম হয়েছে। তো বাসায় ফোন দিয়ে শুধু আহ, ছেলেকে বললাম যে তোমরা একটু কষ্ট করে এখনই বের হও বাসা থেকে, নানুর বাসায়, তোমার নানুর বাসায় চলে যাও। তো আমার মেয়ের চিৎকার আমি শুনেছি তখন। তো কিছুক্ষণ পরে আমার বাসায় আহ, যুব দলের রাসেল, আলামিন, আরো সন্ত্রাসী সহ আমার বাড়ির দরজা ভেঙে তাণ্ডব চালানো হয়। নজরুল ভাই, খুব দুঃখের বিষয় উম, যে আমরা উম, যাদেরকে নিয়ে চলাফেরা করেছি তাদের মধ্যে একজন ছিল, নাম তৈয়ব আলী। সে
তুরাগ থানা থেকে আমার মহল্লায় উম, এখানে এসে 2014 এবং 15 সালে আসে। তো 2017 সালে যখন আমাদের হাতিঝিল থানা রমনা থানার কমিটি হয়, তখন আমার সাথে পরিচয় হয় এবং আমাকে খুব সুন্দর করে মামা ডাকতো। আমার পরিবারের সাথে খুব মেলামেশা করে আমার সাথে মিটিং মিছিলও করেছে। সেই ছেলে 5 তারিখ রাতে সন্ত্রাসী নিয়ে আমার উম, লোকজন, আমার নেতাকর্মী যারা ছিল তাদেরকে খুঁজে বেরিয়েছে লাঠি সোঁটা নিয়ে। তো প্রথমে আমার নামে যে মামলাটি হয়, আহ, ওই তৈয়ব আলী ও লিস্ট করেছে এবং লিস্টটা দিয়েছে, সেটা আমি শুনতে পেরেছি। 6 তারিখে মনে মনে অনেক আতঙ্ক বিরাজ করছে, কি হবে, আর কোনোদিন পরিবারের সাথে দেখা হবে কিনা সেটা মানে চিন্তা ভাবনা করতেছিলাম। তো আমি 7 তারিখে তখন ওসি সাইফুল, আমাদের হাতিঝিল থানা ওসি সাইফুলকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আমার ফোনটা রিসিভ করেনি। তখন তার ফোনটা রিসিভ না করাতে আমি আবার পরিস্থিতি তদন্তকে ফোন দিই। তদন্তের নাম ছিল আজম। আজমকে ফোন দিই। তো আজম আমাদের যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের ছিল, তখন আজম আমাদের এই থানায় ছিল। তারপর তাকে বিভিন্ন কারণবশত হয়তো এই থানা থেকে বদলি করা হয়, কিন্তু 5ই আগস্টের সময় সে আবার এই থানায় চলে আসে। তো আসার পরে তাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আমাকে বলে যে ঠিক আছে, আমি ওসি স্যারের সাথে কথা বলছি, আমি দেখি কি মানে কি করতে পারি আপনার জন্য। তো এইভাবে কি করতে পারি বলেই এই পর্যন্ত শেষ। তো আমাদের যে অত্যাচার আহ, মামলা, তো 2 দিন পরে আমাকে উম, আরেকজন এসআই ফোন দিয়ে বলে যে আপনি স্যারের সাথে কথা বলেছেন, তো মামলা রেডি হচ্ছে, তো এখন কি করবেন। তো আমি আসলে কি করব এই কথাটা মানে তাদেরকে জিজ্ঞেস করতেছি যে আসলে আমাদের নামে কেন মামলা হবে, আমরা তো অত্যাচারিত, আমরা মামলা করতে আসতে চাই, আপনাদের কাছে আসতে চাই। তারা সেই কথা শুনে আর তেমন কিছু আমাকে বলেনি। কিন্তু আমার কাছে তখন সে শুধু বলল যে যদি আপনার নামে যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো যদি আপনি কাটাইতে চান, তাহলে 5 লক্ষ টাকা দিতে হবে। তো আমি আসলে 5 লক্ষ টাকার কথা শুনে আমি তার সাথে আর কোনো কথা, বাড়তি কোনো কথা বলিনি। তো আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই অত্যাচারিত, নিপীড়িত হয়ে পড়ে আছি, তারা আমাদের কোনো মামলা আচ্ছা নেয়নি। হ্যাঁ রুবেল ভাই শুনেন, ওই যে 5 লক্ষ টাকা যিনি চাইলেন এসআই, তো ওনার নাম কি? আমরা এরকম আগেও একবার শুনছিলাম এই ধরনের জি কেসে জি ওই জায়গায়। ওনার নাম কি জাহাঙ্গীর? জি জি, জাহাঙ্গীর, জাহাঙ্গীর। তো আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীর। তো 8 তারিখে আমার নয়তলা যে অফিসে আমি আমার দলীয় কার্যক্রম চালাই, সেখানে 8 তারিখে আমার অফিসের সহকর্মী, তাকে প্রচন্ড নির্যাতন করা হয়। সেই অফিসে নির্যাতন করে আমার অফিস ভাঙচুর করে আমার অফিসের সমস্ত মালামাল লুটপাট করা হয়। তো এখন এই অবস্থায় আসলে আমরা আছি। ইনশাল্লাহ আমরা চাই আমাদের কাছে কোনো নির্দেশ আসুক, আমরা নির্দেশ অনুযায়ী, আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য আমরা এদেশে প্রস্তুত আছি। আমাদের নেত্রী নির্দেশ দিবেন, আমরা রাজপথে ইনশাল্লাহ উম, থেকেই আমাদের ধন্যবাদ সমস্ত কিছু মোকাবেলা করব। ধন্যবাদ রুবেল ভাই। আমার আর একটু প্রশ্ন আপনার কাছে। এই যে জি আপনার অফিস, আওয়ামী লীগ অফিস ছাড়াও নিজের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করলো, লুট করলো, তছনছ করলো, তো ওইসবের প্রশ্নে কি আপনি থানায় গিয়ে জিডি করার চেষ্টা করেছিলেন না করেন না, নাই? এর আগেই আমার নামে 5টা মামলা হয়ে যায়, 5টা মামলা হয়ে যার যায়। কারণে তো আপনি আমি আর ওইদিকে যেতে থানায় যেতে পারিনি, সাহস, থানায় যেতে হ্যাঁ পারিনি। যেতে যেতে পারেননি, হ্যাঁ, বুঝতে পারছি। আর বর্তমানে এই যে আমরা যারা সমস্ত কিছু আপ- পরিবার এইখানে নিয়ে আতঙ্কগ্রস্ত আছি। এখানে হাতিরঝিল থানা আওয়ামী লীগের মানে ওই এলাকায় যে এগুলি আমাদের আওয়ামী লীগ অফিস ভাঙচুর প্রশ্নে বা আপনাদের সাথে যা হয়েছে এর মধ্যে ওই যুবদলের সাধারণ সম্পাদক রাসেল, মানে ওই থানার যুবদলের সাধারণ সম্পাদক রাসেল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলামিনের নেতৃত্বে বা লাইক দিছে এই ঘটনাগুলি ঘটছে, তাই তো? জি জি জি।
তো যাই হোক, এই অবস্থার আমাদের নাম জানার দরকার, জাতি জানুক, সবাই জানুক। এখন হচ্ছে না, এখন তারা চেপে বসা অবৈধ সরকার মিডিয়ার মুখ মুখ বন্ধ রেখেছে, তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। তো সবকিছুর একটা সীমা আছে, এবং যারা এই অপকর্মগুলি করেছে এবং মদদ দিয়েছে তাদের প্রত্যেকের বিচারের মুখোমুখি করতে হবে, বিচারমুখী হতে হবে তাদের। এর থেকে তাদের কোনোদিনও পরিত্রাণ পাবে না। আপনি আমাদের সাথেই থাকুন। আম, এখন এবার আমরা নির্যাতনের কথা শুনবো, কথা বলবেন আমাদের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আরিফুর রহমান। আরিফুর রহমান, আপনি আপনার নির্যাতনের কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের যে 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 পেজটিতে সরাসরি লাইভে আমাদের বাংলাদেশ থেকে এবং কি প্রবাসে বসে যারা আজকের এই দায় মুক্তি পর্বটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। এই উপস্থিতি, আমি আজকের এই দায় মুক্তি পর্বের শুরুতেই আমি এই ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, এই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম ভাইকে। প্রিয় উপস্থিতি, আমার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা। বিগত 5ই আগস্টের পর থেকেই আপনারা জানেন, আমাদের চৌদ্দগ্রাম উপজেলাটি 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। বিগত 5ই আগস্টের পর থেকে, বিশেষ করে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার পরবর্তী সময়ে, আমাদের চৌদ্দগ্রাম বাজারে যে উপজেলা আওয়ামী লীগের অফিস রয়েছে, সে অফিসটি ভাঙচুর করেছে। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে 5ই আগস্টের পর থেকেই তারা বিভিন্নভাবে আমাদের ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং কি লুটপাট করেছে। আমি যদি আপনাকে যদি বলতে যাই, যদি সারা বিশ্ববাসীকে যদি আমি জানাতে চাই, আমার কাছে সকল বিষয়, আমাদের যত উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে কোন কোন লোকগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাড়িতে হামলা কোন করতেছে, তাদেরকে মামলা দিয়ে জেলে ঢুকেছে, পুরো 14 গ্রামের অসংখ্য তালিকা। আমি শুধু আপনাকে, আপনার মাধ্যমে অন্তত আমি অল্প কয়েকটা বলবো। 14 গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের গত কয়েকদিন আগে, উনি আওয়ামী লীগ সমর্থক, আলমগীর নাম, ওনাকে ওনার বাড়িতে গিয়ে হামলা করেছে, বাড়িঘর ভাঙচুর তো করেছে, প্লাস ওনার মাথায় কুপিয়ে জখম করেছে। ওই লোকটি বাঁচবে কিনা সন্দেহ। বর্তমানে উনি চট্টগ্রামে একটি সরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের ইলিয়াসকে তারা কুপিয়ে জখম করেছে। এই ফরিদকোট গ্রামের রুবেল নামে একটা ছেলে, সে প্রবাসে ছিল, প্রবাস থেকে দেশে আসছে। দেশে আসার পরে সে যখন বাজারে তার বোনকে নিয়ে গেছে, তার বোনটা ছিল অন্তঃসত্ত্বা। বোনের সামনে বাইকে তারা মেরেছে। মারার পরে বোন যখন তাকে উদ্ধার করতে গেছে, ওই বোনের পেটে লাথি মেরেছে। ওই বোনের যে অন্তঃসত্ত্বা, ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। গুণবতী ইউনিয়নের আপনার রাজবল্লভপুর গ্রামের যে বর্তমান মেম্বার, মুসা মেম্বার কে অপহরণ করে, ওনাকে নিয়ে অত্যন্ত মারধর করে, ওনার কাছ থেকে নগদ 1 লাখ টাকা মুক্তিপণ নিয়ে তারপরে ওনাকে চিঠি দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ইউনিয়ন জগন্নাথ দিঘি ইউনিয়নের নয়ন পাটোয়ারি, যিনি বাজারে বাজারের ব্যবসা এবং কি আওয়ামী লীগ কর্মী, ওনার দোকানে গিয়ে ওনার উপর হামলা চালিয়েছে, ওনাকে কুপিয়ে জখম করেছে এবং কি ওনার দোকানের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে। চিউরা ইউনিয়নের প্রবাস ফেরত আব্দুল জলিলকে 5ই আগস্টের পরেই কুপিয়ে মারাত্মক জখম করেছে, ওনার মাথা পুরো ফুলে। অতঃপর মুন্সিরহাট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, যিনি, ওনার বাজারে দোকান রয়েছে, ওনার দোকানের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে, ওনার দোকানে ভাঙচুর করেছে। চৌদ্দগ্রাম পৌরসভার প্রাইম সুইটসে হামলা চালিয়েছে আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার পাটোয়ারি এবং কি সাবেক মেয়র মিজানের যে দোকান রয়েছে, ওই দোকানেও তারা হামলা চালিয়েছে।
বাতিচা ইউনিয়ন যুবলীগের নেতা ছিল আরিফুর রহমান টিপু ভাই, ওনার দোকানে হামলা চালিয়েছে এবং কি মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আমাদের বাতিশার আওয়ামী লীগ নেতা আফতাব মোল্লার যে একটি বড় দিঘি রয়েছে, ওই দিঘিতে উনি মাছের একটা প্রজেক্ট করেছিল। ওই মাছের প্রজেক্টে উনি এই তারা রাতের বেলা বিষ মেরে সমস্ত মাছকে মেরে মেরে ফেলে ফেলেছে। শুধু আলগড়া ইউনিয়নে রাকিব চৌধুরী, যিনি আমাদের যুবলীগের কর্মী, আমাদের ওনার বাড়িতে, ওনার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। 50 লক্ষ টাকার ওনার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়। ওনার বাড়িতে বয়োবৃদ্ধ মা ছিল। এই এই- এই হলো নির্যাতন। এর মধ্যে প্রতিটা দিন আমি যদি আপনাকে যদি বলতে চাই আসলে, আপনি আমাকে সবসময় দিয়েছেন অল্প কতক্ষণ। আচ্ছা হ্যাঁ প্রত্যেকটি বাড়িতে, আরিফ প্রত্যেকটা আরিফুর রহমান গ্রামের বাড়িতে তারা চালাচ্ছে, হামলা চালাচ্ছে, কারো না কারো মারধর করতেছে। আচ্ছা আরিফুর রহমান সাহেব, আপনার কাছে প্রশ্ন, যে এই যে আপনি বললেন যে আলমগীর সাহেবকে, ইকবাল সাহেবকে, আরো আব্দুল জলিল সাহেব, নয়ন পাটোয়ারি সহ অনেককে কুপিয়েছে, মুসা মেম্বারকে অপহরণ করে 1 লাখ টাকা আদায় করছে, এই যে আপনি বললেন, ইনারা কারা, যিনারা জি করেছে এই সবকিছুই আপনি যখন জানেন বা আপনারা জানেন, সেই সেই ক্ষেত্রে যদি কোনো আপনার কোনো সমস্যা না থাকে, তাহলে কি আপনি নাম বলতে পারেন? জি জি এটা কি জানার দরকার? জি জি ধন্যবাদ নজরুল ভাই। আপনি জানেন বিগত 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী পলাতক, কাউকে মামলা করে, কাউকে মামলা দিয়ে। যতগুলো ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে, বিএনপি এবং না না, জামাত আমি বলছি। আমি শুনেন, সারা বাংলাদেশের ঘটনার টার ব্যাপারে আমরা পরে আসছি। আমি আপনার যেগুলি আপনি বললেন, যে যে আপনার যেসব সন্ত্রাসীরা, যারা এই আপনাদের এই লাবলু আলমগীর বলেন, ইকবাল বলেন, আরো যাদেরকে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে, এবং ওই যে অপহরণ করে টাকা আদায় করছে, এরা কারা? ওরা ওরা ওদের পরিচয় কি আপনার জানা আছে? না, ওদের নাম সহ ওদের নামগুলো জানা যায়নি। আর তবে বিশেষ করে জামাত বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে, এটা ওদের ইন্ধনেই এই জাতীয় যতগুলো ঘরবাড়ি ভাঙচুর এবং কি যতগুলো নেতা কর্মীকে আহত করেছে, যতগুলো নেতা কর্মীর একে তারা বিভিন্ন রকম হামলা দিয়ে করেছে। আমি আরো একটা বিষয় বলি নাই, আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের গুণবতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল আব্দুল বাতেন লাবলু। ওর দোকানে গিয়ে ওকে এবং কি ওর বাতি একটা ছিল, ওকে কুপিয়ে জখম করেছে এবং কি ওর দোকানের মালামাল সমস্ত ভেঙে ফেলেছে। এই তো গত কয়েকদিন আগে, গত কয়েকদিন আগে তৃতীয়রা ইউনিয়নের আব্দুল্লাহ আলী ভাই, উনি একসময় যুবলীগ করতো, বর্তমানে খুব নিরীহ। ওনার ওনাকে বাড়িতে এসে তারা হামলা করেছে এবং কি এমনকি বাড়িতে যাতে না থাকতে পারে তারা এই জাতীয় করতেছে। আমাদের কালিকাপুর আচ্ছা আচ্ছা, আহ, আহ, ইউনিয়ন র- ইউনিয়ন হ্যাঁ, তারা আহ, রহমান রহমান জি ভাই, এই যে এত কিছু ঘটলো, এত কিছু করতেছে, এই যিনারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, যেসব ভাইদের নাম আপনি বললেন, আপনি সহ, আপনারা কি পুলিশের শরণাপন্ন হয়েছিলেন, জিডি করার চেষ্টা করেছেন? না না এখানে সিডি করার কোনো ধরনের এ নাই। যতবারই চট্টগ্রাম ওই প্রশাসনকে আমাদের নেতা কর্মীরা ফোন দিয়েছে, তারা বিভিন্ন রকম ভাবে অজুহাত আর কি দিয়েছে এবং কি আমাদের আপনি জানেন তো চৌদ্দগ্রামের গাড়ি ঘোড়া একটা হত্যা মামলাতে বেগম খালেদা জিয়া ছিল, আসামি ছিল। তারা এইবারে 5 তারিখের পরে তারা নতুন করে এইটাকে আবার একটা মামলা করেছে। ওই মামলাতে অজ্ঞাত 200 থেকে 250 আমাদের ছাত্রলীগ যুবলীগ কর্মীর নাম রয়েছে এবং কি আমাদের সাবেক মেয়র মিজানুর রহমান, যুবলীগের আহ্বায়ক শ্রীপুর ইউনিয়ন শাহজালাল মজুমদার সহ আমাদের যারা সিনিয়র নেতা, তাদেরকে সবাই বাড়িতে তারা পুলিশ পাঠিয়ে, সেনা বাহিনী পাঠিয়ে
এবং কি ছাত্রলীগের একজন কর্মী আচ্ছা, পতঙ্গন্তর হ্যাঁ গ্রামে, হ্যাঁ আরিফ, তাদের বাড়িতে হ্যাঁ আরিফ ভাই, তল্লাশি আরিফুর রহমান ভাই, আরিফুর রহমান ভাই, যে মুসা মুসা মেম্বারকে যে অপহরণ করা হলো, অপহরণকারীরা কারা দেখি না। জানেন? এটার বিষয়ে মুসলিম মেম্বার থেকে যে জবানবন্দি আমরা নিয়েছি, মুসলিম মেম্বারকে জামাত এবং যে বিএনপির বেশ কিছু এই যে ওনার হকাতে কাছ থেকে যে টাকাটা আদায় করা হলো, ওনাকে অপহরণ করে যে টাকাটা আদায় করছে, টাকা আদায়কারী কে? এটা কি মুসা ওরা মেম্বার হচ্ছে, সাহেব আপনাদের কাছে? হ্যাঁ, ওটা ওটা এটা উনি ওনার পরবর্তীতে নিরাপত্তার সাথে উনি আসলে আচ্ছা, গুলো বলতেছে না। জি 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 আরিফুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আহ, এখন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাজেদুর রহমান শান্ত, আমরা শুনবো তার নির্মম অভিজ্ঞতার কথা। শান্ত, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গা থেকে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিদুর রহমান শান্ত। আমার এখনকার পরিচয় মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের আমি সভাপতি ও সাবেক পাবনা জেলা ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক। আমার বাবা মালঞ্চি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মালঞ্চি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তো ৫ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর, আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে পতন করার পরে আমাদের সাথে যে নির্যাতন গুলো হয়েছে, এ খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। শুধু আমি না, আমাদের পাবনা সদর উপজেলায় এমন কোনো নেতা নাই যারা আওয়ামী লীগ করে আহ, তাদের বাড়িঘর ভাঙচুর হয়নি। আমি আমারটা দিয়ে শুরু করি। গত জুলাই মাসের ১ তারিখে আমার ছেলে সন্তান হয়। ৩৫ দিন, মানে ৫ তারিখে আমার সন্তানের বয়স ৩৫ দিন। তো আসর নামাজের পরে হচ্ছে আমাকে এক অটোওয়ালা ফোন দিল যে, শান্ত ভাই, আমার অটোতে ২ জন ব্যক্তি অমুক আর অমুক, আমি নাম প্রকাশ করছি না, তারা আমার অটোতে উঠছে, উঠে তারা বলতিছে যে শহরে তো ভাঙচুর হলো, এখন এলাকায় যাব, যাই আসলাম মেম্বার আর শান্তর বাড়ি ভাঙবে। তো আমি আসর নামাজ পর ওই খবরটা পায়ে তাড়াতাড়ি করে আমার এই ৩৫ দিনকার সন্তান, ৪০ দিন এখনো পড়ে নাই, তারপরও ঘর থেকে বাই করে নিয়ে তাকে আমার 2 বাড়ি পরে সেভে রাখলাম। রাখার পর মাগরিবের আজান পড়লো। আমাদের আশপাশের ৩-৪ গ্রামের জামাত বিএনপি, মানে আমাদের গ্রামটা হচ্ছে মুক্তিযুদ্ধ সময়ও আওয়ামী লীগ যেতে নাই, জামাত বিএনপির আকড়া বললে চলে, মালঞ্চি ইউনিয়ন ও গয়েশপুর ইউনিয়নটা। তো তারা সব প্রস্তুতি নিয়ে মাগরিবের নামাজে লোকজন দাঁড়ায় গেছে, ওই টাইমে আমার বাড়িতে হামলা। এক পর্যায়ে হামলা করে আমার 4টা রুম ভাঙচুর করে, রুমের আসবাবপত্র ভাঙচুর করে তারা যখন আগুন দিতে যাবে, তখন আমাদের এলাকার যারা আমার দাদির মতো ছিল, আমার আব্বুর ফুপুরা ছিল, তারা ওই আগুন দেওয়ার কিরাসিন ঢালছে, অলরেডি সেখানে দাঁড়ায় গেছে, তারা আগুন দিতে দেয় নাই। আহ, তৎক্ষণাৎ ওরা তখন প্রথমবার বাড়ি ভাঙচুর করে চলে গেল। পরে আবার পৌরসভা থেকে আমার কাছে ফোন আসলো, এক চায়ের দোকানদার ফোন দিল যে, বেটা, আমাদের এইখান থেকে হচ্ছে ১৫০ লোকজন হচ্ছে মুখ টুক বাদে তোমাদের ওইদিকে গেল, আহ, রন্টির অফিস ভাঙবে, আমিরুলের, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমিরুল কাকার বাড়ি ভাঙবে, আমাদের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, ওনার বাড়ি ভাঙবে, এবং আমাদের বাড়ি ভাঙবে। তো ওইটা খবর পাওয়ার পর, আর যারা আগের বার ভাঙছে তারাও আমাদের বাসার আশপাশে উপস্থিত ছিল, এটা ভাবে আমার ছেলেকে বাঁচানোর জন্য প্রথমে আমি থানাতে ফোন দিই। থানা থেকে যখন কোনো আমাকে রেসপন্স করে না, তখন আমি আমাদের পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন ভাইকে ফোন দিই। পরে উনি একটি গাড়ি পাঠিয়ে আমাকে, আব্বুকে ও আমার ছোট ভাইকে আহ, নিরাপদ জায়গায় নিয়ে যায়। পরে ওরা যে ১-১৫০ লোক পৌরসভার থেকে গেল, ৯ নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার,
আমি সবারই নাম জানি, কাদের নেতৃত্বে গেছে তাও জানি। এটা আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলাম ফারুক প্রিন্স কাকা যখন আমাকে ফোন দিয়েছিল, তাকে সমস্ত কিছু অবগত করেছি, কিন্তু এখানে আমি লাইভে বলতে চাচ্ছি না। তো তারা এসে হচ্ছে 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িঘর ভাঙচুর করে। তারপর আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমিরুল ইসলাম, ওনার বাড়ি ভেঙে ওনার বাড়ির সামনে চাল বানা মিল ছিল, মিলটা ভেঙে একদম গুঁড়ে করে দিছে। তারপরে যখন আমাদের মালঞ্চি বাজারের সাথে আমার বাসায় আসে প্রথমে ভাঙচুর, যা মানে প্রথমবার ভাঙচুর করার পর যা অবশিষ্ট ছিল সেটুকু তারা ভাঙচুর করে। আমাদের জাংলা টাংলা যা ছিল সেগুলোর উপর কোপার দাগ এখনো আছে, আমি আপনাদের কাছে পাঠাইছি। তো তারপরে যখন এইবারও ওরা অলরেডি হচ্ছে ধরেন বাড়ির বাইরের যে গেটটাতে তেল ছিটায় আগুন লাগাই দিছে। যখন এলাকার কিছু মুরব্বি মানে মহিলা কোলের মুরব্বি, ওনাদের জন্য দুইবারই আমার বাড়িটা আগুন দেওয়ার থেকে সেফ পাই। পরে যখন এলাকাবাসী হচ্ছে প্রতিরোধে ওরা আমার বাড়ি থেকে চলে আসে, বাড়ির সাথে যে মালঞ্চি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল শান্ত ডিজিটাল সেন্টার। তো ওই আমার দোকান ভাঙচুরের উদ্দেশ্যে আমার দোকানের উপর যায়, আমার দোকান ভাঙচুর করে। তো আমার দোকানের পাশে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানদারের নাম আজিম। আহ, ওর অপরাধ, এই লোকজনগুলো বাজারের পর আসছে তারপরও কেন ও দোকান খোলা রাখছে, দোকান বন্ধ করে নাই। কিরে তুই দোকান বন্ধ করিস নাই কেন, এই বলে ওর মাথার উপর একটা কোপ দেয়, ওর মাথায় 6টা সিলাই। তার পাশে ইসরাফুল স্টোর মালিক ইসরাফুল, ওর হচ্ছে পালসার হুন্ডা ছিল ওইখানে ঠেকানো, হুন্ডাটা হচ্ছে পুড়াইয়ে দেয়। পুড়াইয়ে দিয়ে সারা এলাকায় তার সৃষ্টি করে বলে শান্ত কোথায়, আসলাম মেম্বার কোথায়, ওদের পাইলে হত্যা করব, নানান রকম হুমকি ধামকি দিয়ে চলে যায়। তো এ গেল আমার বাড়ি ভাঙার ঘটনা। তারপর হচ্ছে যখন আহ আমার হচ্ছে আমাদের মালঞ্চি বাজারে ছোট্ট একটা হাট আছে। এই হাটটা আমি ট্যাক্স ট্যাক্স সহ 1,10,000 টাকা গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি নিয়ে আমি এই হাটটা দেখে নিই। তো সরকার পতনের পর হচ্ছে দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, দুইজন হচ্ছে বিএনপির পোস্টধারী নেতা, আমি নামও জানি সব জানি কিন্তু আমি বলতে চাচ্ছি না, আর একজন হচ্ছে নিষিদ্ধ সংগঠন নকশালের নেতা। এরা যায় আমার ছোট চাচা হাটের টাকা তুলতো, ওকে যায় হুমকি ধামকি দেয়। তারপর হচ্ছে আমার চাচা 5 সপ্তাহ হাতের টাকা তোলা বন্ধ রাখে। তারপর যখন আমার চাচা আবার হাতের টাকা তুলতে যায়, যে যেমন পারে বিএনপি জামাতের লোক সে তেমন এসে দোকানদারকে বলে এই তোর টাকা দিস না হ্যান ত্যান। আগে যা টাকা উঠতো এখন তার অর্ধেক ওঠে না। তো আমার কাকাকে মানসিক ভাবে নির্যাতন করার ফলে, মানে আমার কাকা যে এলাকায় ছিল, আমি আমার আব্বু আমার ছোট ভাই সবাই তো পালাতক, আমার কাকা এলাকা থাকাতে আমার কাকাকে এমন ভাবে তারা মানসিক নির্যাতন করে। আমার কাকা চিন্তায় গত 31শে অক্টোবর আমার কাকা মারা যায়। আমার কাকাকে আমি মাটিও দিতে পারিনি। তারা এমন ভাবে, মানে কি বলবো, তারা আমাদের বাড়িতে যাওয়ার যে কয়টা রোড, বিভিন্ন রোডে 10 জন 15 জন করে দাঁড়ায় থাকে, যাতে আমি আমার কাকাকে দেখতে যাব। দেখতে গেলেই আমাকে তারা ধরবে, ধরে মারবে, আমার আব্বুকে ধরবে, ধরে মারবে। আমার কাকাকে শেষ দেখা দেখতে দেয় নাই, মাটি দিতে দেয় নাই, জানাজা দিতে দেয় নাই। তো এটা একটা গেল। তারপরে আমার আব্বু রানিং ইউপি সদস্য দুইবারের, আমার আব্বুকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে যে ইউনিয়ন পরিষদে আসলে আমার বাবাকে মেরে ফেলবে, আমার বাবা যেন ইউনিয়ন পরিষদে না আসে। আমার বাবা এই বুড়া বয়সে ঢাকা গিয়ে কন্ট্রাক্টরির কাজ করছে। আমি এত বড় যুবক ছেলে হিসাবে এটা কিভাবে সহ্য করি? তারপর আমার ছোট ভাই আমার ছোট ভাই হচ্ছে শহর থেকে, মানে আজ 1 মাস আগে আমাদের বাসায় গেছে। তারপর তার কলেজ টলেজে সে যাতায়াত করার সময় রোডে ঘাটে বিভিন্ন বিএনপির লোকজন দেখায় দিয়ে আমার ছোট ভাইকে ঠেকায় ঠেকায় বিভিন্ন রকম হুমকি ধামকি, মারতে যাবে, নানান রকম ভাবে প্রেসার দিচ্ছে। এমনকি আমাদের এলাকায় আমাদের যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের বাড়িতে যাচ্ছে, আমার সাথে যোগাযোগ করছে,
তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সব ভাই জায়গায় গিয়ে ভাই তারা হুমকি দিচ্ছে। এই যে আপনাদের এত কিছু ঘটে গেল আপনাদের পরিবার এবং এর বাইরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ হুম, নেতাকর্মীদের উপর এইসবের প্রতিকার হুম। চেয়ে কি আপনারা অন্তত জিডিটুকু করেননি, করতে যাননি? মানে এমন একটা পরিস্থিতি, আমাদের বাড়িতে আমরা 4 জন ছেলে, তার মধ্যে একজন মারা গেছে, আর আমরা 3 জন পালায়ে বেড়াচ্ছি। আমার আচ্ছা। আম্মুকে নানান আর রকম ভাবে ওই যে জিনারা হুমকি। যাদের নাম আপনি বলতে অপারগতা, হুম, নিরাপত্তার কারণে আমরা বুঝতে পারছি যে নিরাপত্তার কারণে আপনি নাম প্রকাশ করছেন না, কিন্তু এতগুলি ঘটনার যারা নায়ক, যারা এগুলি ঘটিয়েছে, আপনাদের উপর এই স্টিম রোলার চালাইছে, আপনাদের এত ক্ষতি করলো, আপনার চাচাকে ওদের নির্যাতনের বলি হলেন আপনার চাচাও, তাকে হুম। পরপারে পাড়ি জমাতে হলো। আপনি নামগুলি এখানে আপনার নিজস্ব নিরাপত্তার প্রশ্নে বলতে পারছেন না, মানলাম, কিন্তু জি, আপনার জি। কাছে আমি নাম এখানে অনুরোধ বলতে পারছি থাকবে না, তারা আমাদের এতটাই কাছে হিংস্র। নামগুলি আমি পৌঁছে দিন। একটা উদাহরণ দিই কারণ ভাইজান এদের আপনাকে। কাউকে, এরা দেশ এবং জাতির দুশ্মন, সুতরাং তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই জন্য এই সবই আগে থেকে নাম সবকিছু জানা থাকতে হবে, কোনো অবস্থাতেই জি, কোনোভাবেই যেন আমি এইসব নাম ঝরে না যায়, হারিয়ে না যায়। আপনি অবশ্যই যে আপনার বিষয়। এই নির্যাতনকারী, যারা প্রত্যক্ষভাবে আপনাদের নির্যাতন করেছে এবং নেপথ্যে যারা মদদ জুগিয়েছে, তাদের সবার নাম, পিতার নাম, ঠিকানা সম্ভব হলে সবকিছু আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের আরো দুইজন ভাই আছে আজকে নির্যাতিত, তাদের কথাও আমরা শুনি, আপনিও শুনুন। এবার যাচ্ছি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুর কাছে। বাবু, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় তো দিয়ে দিলেন, আর পরিচয় দেওয়ার কিছু নাই। আমি শুধু কিছু কথা বলতে চাই। আর হলো, আমাকে এইখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি 5ই আগস্ট নিয়ে কিছু কথা বলবো, পরবর্তীতেও কিছু কথা বলবো। আমি 5ই আগস্ট দুপুরে জোহরের নামাজ পড়ে বাসায় আসি। বাসায় আসার পর আমি বাসায় শুয়ে থাকি। পরবর্তীতে আমাদের সরকার প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ওরা পতনের পর ডক্টর ইউনূস অবৈধ সরকার বর্তমান ওর পরিকল্পনায় পতনের পর যখন দেশ ছেড়ে যায়, তখন বিকেল 5টা বাজে ওরা একটা দল বল নিয়ে আসে, প্রায় 250 থেকে 300 মানুষ গালুয়ায় অবস্থান নেয়। এবং আমি নাম বলি, নাম বলতে আমার সমস্যা নেই। বলুন আমাদের এখন বলুন। বর্তমান বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন মাস্টার, ওর নেতৃত্বে বিএনপির 2001-এ আমলে যখন নির্বাচন হয়, পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ, তখনকার মেম্বার, কেন্দ্র মেম্বার আমার ঘরের প্রথম তালা ভাঙে। এবং তার সাথে ছাত্র দলের সভাপতি এবং তার চাচাতো ভাই জোহার, আর ছাত্র দলের সভাপতি, ওর নাম হলো সৈয়দ আরাফাত, ওর চাচাতো ভাইয়ের নাম সৈয়দ জোহার, এবং আরো রাজাপুরের রফিকুল ইসলাম, ছাত্র দলের সেক্রেটারি, থানা ছাত্রলীগের সেক্রেটারি, এরা মিলে আমার ঘর দোকানপাট ভাঙচুর করে। ঠিক আছে, আমার দোকানপাট ভাঙচুরে প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এবং ওইগুলো সব নিয়ে যায়, আমার দোকানে যা মাল জিনিস ছিল সব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে, আমার ছোট ভাই বাজারে ছিল তখন, ও আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া এই এই ঘটনা, আমাদের দোকান তো ভাঙচুর করে ফেলাচ্ছে। আমি বললাম, তুমি সরে আসো ওইখান থেকে। তা আমি আর গাড়ি থেকে বের হইতে চাই একবার, তারপর আমার গার্জিয়ান আব্বু আম্মু এরা অসুস্থ, এরা আমাকে জড়াই ধরে, না যাইও না এই মুহূর্তে, বিপদ হবে। পরবর্তীতে আর আমি যাই না। যাওয়ার পর একটা সময় আমি বাড়িতে থাকি। পরবর্তীতে রাতে এরা হঠাৎ করে আমি বাড়ির সামনে শুনতে পাচ্ছি যে মানে একটা জ্বর হচ্ছে, তখন আমি বাইরে বের হয়ে রাস্তার পাশে লুকিয়ে থাকি। আমি আমার ছোট ভাই দুজনই লুকিয়ে থাকার পর তখন এরা আবার ওই 200-300 লোক একত্রিত করে ঢাকা থেকে বহরে আসে মোটরসাইকেল, 150 মোটরসাইকেল আসে। আসার পরে এরা মানে টার্গেট করে আমার বাড়ি, বাড়ি আমাকে হামলা চালাবে। পরে বাড়িতে আমাকে না পাওয়ার পর আমাদের বাড়ির সামনে পাতা ব্রিজ ছিল, সেটা ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর চলে যায়, ওকে ভেঙে ফেলে। খুব গালাগালি, মানে গালিগালাজ করে। আমি তখন রাত্রি মানে থানার সংযোগ করার চেষ্টা করি, ফোন দেই। ওরা আমাকে বলে, থানার ওসির নাম্বার আছে আমার কাছে, ওরা বলে যে
এখন তো সব জায়গায় চলতেছে, সারা বাংলাদেশে চলতেছে, আপনি একটু গা ঢাকা দিয়ে থাকেন, বেশ ভালো। পরবর্তীতে আমরা এভাবেই থাকি, 2-3 দিন থাকার পরে আমরা তো বাইরে আর বাইরে বের হতে পারিনি। এরা আমাদেরকে দাটা নিয়ে ঘুরতেছে মারার জন্য, রাস্তা রাস্তা বাড়ির সামনে দিকে যা গালাগালি করে, আমার আব্বু বাজারে গেলে গালাগালি করে। এভাবে 2-3 দিন, ধর 1 সপ্তাহ পর আমরা 4-5 জন মিলে পালাই যাই ঢাকা। ঢাকা কিছুদিন থাকার পরে আমি আবার মাসখানেক পরে বাড়িতে আসি। আমার আব্বু অসুস্থ, ঠিক আছে। আমার ছোট ভাই একটা আছে, ও তেমন ইয়া না। পরে দিয়ে বাড়িতে আসার পরে আমি আবার একটা দোকান নিই, নতুন নতুন দোকান নেয়ার পর ওইটা যখন উঠবো আমরা পরিকল্পনা করি। যখন উঠবো তখন ওরা আমাদেরকে উঠতে দেয় না, বাধা দেয়। বাধা দেওয়ার পর ওরা আমাদের নেত্রীর একটা ছবি ফালায়, বলে এটা পাড়াই উঠতে হবে। তখন আর আমি ওইটা উঠলাম না, দোকানটা বন্ধ করে দিলাম। ওরা রাত তালা মাইরে দিল, আমাদেরকে আর দোকান নিতে দিল না। পরে দিয়ে এরপর আমার নামে একটা মামলা দেয় আর একটা মামলা প্রথম দেয় আমাদের ওই যে থানা বিএনপির সেক্রেটারি, ও নাম হইলো নাজিম উদ্দিন আকন। ও একটা মামলা দেয়, ওটাই আমার 350 লোক অব্যাহত রাখে, 300-350 লোক অব্যাহত রাখে। পরবর্তীতে আমরা আবার চলে যাই, বাড়ি থেকে পালাই যাই। পালাই গিয়েও নানান জায়গা ঘুরিয়ে বেড়াইতেছিলাম। পরবর্তীতে আর একটা মামলা দেয়, হলো আহ, যে থানা বিএনপি দলের হ্যাঁ, সভাপতি, ওর নাম হইলো জি ভাই। হ্যাঁ, আহ, জি। জহিরুল ইসলাম, বাবু ভাই, আপনার এই মামলাগুলি কারা, এই মিথ্যা মামলাগুলি দায়ের কারা করছে? এরা কারা? এদের রাজনৈতিক পরিচয় কি? এরা হইলো, একজন হইলো আহ থানা থানা বিএনপির সেক্রেটারি নাসিম উদ্দিন আখন। ওনার নেতৃত্বে যত এখানে লুটপাট লুটতরাজ ভাঙচুর মারামারি মামলা সব ওনার নেতৃত্বে হচ্ছে। আর এখন যে বর্তমানে ওসি আছে, উনি ওনার কথা ছাড়া কিছু করে না, যে যা উনি বলবে সব ওসি উনি। সাহেবের ওসি ওসি সাহেবের নাম কি আপনার? মানে সেটা হলো আপনার রাজাপুর উপজেলার ওসি কথা বলতেছেন, তাই তো? জি 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 রাজাপুর জি। উপজেলার ওসির কি নাম, যিনি এই উনি অন্যায়ের সাথে? নতুন দাদা দাদা উনি নতুন আসছে, আমরা তো বাড়িতে ছিলাম না, ওনার নামটা এখন পর্যন্ত আমি জানি না। আমি শুনছি এই পর্যন্ত যে উনি নাকি জামাতের লোক, আচ্ছা। জামাত করে। হ্যাঁ, এরপর আরেকটা মামলা দেয় হলো যাইয়া 2010 সালের একটা মামলা দেয়। ওই যে হলো কালাম চেয়ারম্যান, উনি বিএনপি আমল চেয়ারম্যান ছিল। উনি এখন বর্তমানে থানা বিএনপির সভাপতি। ওনার ঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের একটা মামলা দেয়। হ্যাঁ, ওই মামলাটাই বাবু আমার ভাই, কাছে। জি বাবা আরেকটা প্রশ্ন এখানে আমি আপনাদের এই কি যেন, এই যে রাজাপুর উপজেলার আরো একজনের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে। মানে তিনি যুবলীগের একজন নেতা। তিনি আমাকে বলছিলেন যে আপনাদের ওই এলাকায় যে মিথ্যে ভুয়া মামলা যেগুলি দেওয়া হচ্ছে, এবং মামলা দিয়ে কিছু মানুষ, বিএনপি জামাতের কিছু লোকজন, তারা মামলা দিয়ে আবার বলছে যে মামলা তুলে নেব, এত টাকা দাও। মামলা দিয়ে এক ধরনের চাঁদাবাজি হচ্ছে, এই কথাটা কি সত্যি? মানে এগুলো মামলা আমিও দিয়ে আপনাকে বলা হচ্ছে। জি। আমিও শুনছি এগুলো, কিন্তু আমাকে এখন পর্যন্ত তারা বলে নাই এই কথাগুলো। কিন্তু আমাদের এইখানে আমাদের গার্লস স্কুলের হেডমাস্টার, বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকন, ওনার কাছ থেকে ওই যে 5ই আগস্টের পরে 20,000 টাকা চাঁদা নিছে আমাদের ছাত্র দলের সভাপতি এবং তার ভাই। এটা প্রমাণও আছে আমার কাছে, যেহেতু ওই যে ওর ছেলে আমাকে ফোন দিছিল, ওটা আমাদের একটা ছোট ছাত্র ভাই। দলের ও সভাপতির নামটা কি মনে আছে আপনার? ছাত্র সৈয়দ দলের সৈয়দ সভাপতি আরাফাত, জি জি, সৈয়দ সৈয়দ আরাফাত। আরাফাত। জি। আর ওর ভাই, যাই হোক। চাচাতো ভাই হলো সৈয়দ জোহা, আচ্ছা। ঠিক আছে। এটা নিচে, এটা আমাকে ও, আমি তো পালানো ছিলাম তখন, আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া এই ঘটনা, ঠিক আছে। এটা আমার কাছে রেকর্ডিংও আছে, আমি চাইলে আপনাদের দিতে পারবো, ঠিক আছে। পরে আমার বাবা কিন্তু এখন নানা ধরনের হুমকি দেয়। আর আমি ওই যে ফেসবুকে আবার পোস্ট করি, তো আমাদের দল নিয়ে কিছু পোস্ট করি। এর জন্য ওই যে নাসিমউদ্দিন আকনকে ওইগুলার স্ক্রিনশট নিয়ে দেখানোর পরে ওইটা নিয়ে আবার তারা মানে ইয়ে করে আমার বিরুদ্ধে মামলা প্রস্তুতি নেয় এবং হুমকি দুমকি দেয়। আমার বাবাকে ডাইকে একবার হুমকি দিছে, ঠিক আছে। আবার এখন বলতেছে মানে বাজারে বসে আলোচনা করতেছে এই ও যে ডাউন ইয়ে দেয়, আপলোড দেয় বা ওদের পোস্ট দেয়, এই কারণে ওর নামে মামলা হবে। আমার ছোট ভাইকে হুমকি দুমকি দিচ্ছে আর কি। এভাবেই চলতেছে। 5ই আগস্টের পর থেকে আমরা খুব নির্যাতিত, বাইরে বের হতে পারছি না, ঠিক আছে। মানে দাও নিয়ে ঘুরতেছে, কেউ পিছনে দাও রড, ঠিক আছে। এভাবে নিয়ে চলতেছে আমাদের জীবনটা, আমরা বিচ্ছিন্ন। আমরা
এখানেও দেশের বাড়িতেও শান্তিতে নেই, ঢাকা শহরেও আমরা শান্তিতে নাই, ওখানে শান্তিতে নেই। আমাদের মোবাইল চেক করে, বয়সে মোবাইল বের করতে পারতেছি না, ঠিক আছে? তারপর রাস্তাঘাট হাঁটতে পারতেছি না নিজেদের, কারণ আমরা তো ঢাকা শহর অপরিচিত। একজন জিজ্ঞেস করলে কি বলে, আমার আত্মগোপনই হচ্ছে। এভাবে চলতেছে দিন আর কি, মানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমরা তো গত 16 বছরে আমরা তো এরকম কারো ক্ষতি করি না। আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা আপনার এরকম তো মানে আমাদের শিক্ষা দেয় নাই। আমরা তো ছাত্রলীগ করছি, আমরা তো অনেকদিন ক্ষমতায় ছিলাম না, কারো তো বাড়ি ঘর জ্বালাই নাই, কারো তো মারপিট করি নাই, কারো তো টাকা লুট করে নেই নাই। কিন্তু এই যে ওরা 5 আগস্টের পর থেকে এই যে গত হ্যাঁ, 5 মাসে। ভাই ভাই আপনি যথার্থ বলেছেন। কারণ আমরা যারা ছাত্রলীগ করেছি, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাসী, যারা ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে আমরা নিজেদেরকে দাবি করি, তারা প্রত্যেকেই মানব কল্যাণে বিশ্বাসী। আমরা অন্যের ক্ষতি করতে আমরা শিখিনি। তার প্রকৃষ্ট হাজারো প্রমাণ আছে যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সবসময় নিজেকে বিলিয়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করছে। তো সেটা আমরা সবাই করে যাচ্ছি। তবে হ্যাঁ, এই অন্যায় অবিচার, এই জুলুম নির্যাতন, এই নিপীড়নের বিচার এই বাংলার মাটিতেই হবে, এই বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে। সেদিন বেশি দূরে নয়। আপনি সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আহ সেই সময় বেশি দূর নয়, এই অন্ধকার কেটে যাবে। আবার বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাবে। সেই দিনটি খুব বেশি দূরে নয় বলে আমরা বিশ্বাস করি। আপনি আমাদের সাথেই থাকুন। এবার সর্বশেষ, নেত্রকোনা জেলার কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী মুরসালিন হাসান, আপনি আক্রান্ত, নির্যাতিত, আপনার অভিজ্ঞতা আমরা শুনতে চাই। আপনি বলুন ভাই, আপনি বলুন। ধন্যবাদ নজরুল ভাই, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার সাথে স্মরণ করছি জাতীয় বীর সন্তানদের। বিগত 5ই আগস্টের পর থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানির শিকার, তার মধ্যে ক্ষয়ক্ষতি ব্যাপক। আমার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য আমাকে পরীক্ষা দিতে দেয় নাই। আমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিন কার্ড, কলেজ কর্তৃপক্ষ আমাকে স্পষ্ট বলে দিছে আমি নাকি কলেজের ছাত্র না। আমার কলেজে আমার ছোট বোন ইন্টারের পরীক্ষার্থী, তার টেস্ট পরীক্ষা চলাকালীন তারও পরীক্ষা দেওয়ার জন্য নিষেধ করা হয়। কোন ক্রমে অনেক রিকোয়েস্টের পরে তার পরীক্ষা দেওয়া হয়। আমার আত্মীয় স্বজনের বাড়িঘর ভাঙচুর, আমার মাস্টার ভাই ইনুস তার বাড়িতে আগুন, তালাবদ্ধভাবে পেট্রোল জ্বালিয়ে। আচ্ছা, আপনাকে যে পরীক্ষা দিয়ে দেওয়া হলো না, কলেজ কর্তৃপক্ষ আপনাকে বাধা দিল, আপনার বোনকেও দেয়নি, পরে অনেক অনুরোধ করে তাকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমি কিন্তু এরা বারবার কারা? এই যোগাযোগ যে করার চেষ্টা। কলেজ প্রতিষ্ঠানের, মানে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কারা? আর তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে? তারা কেন আপনাদেরকে বাধা সৃষ্টি করবে পরীক্ষা দিতে? তাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের শিষ্য। তারা ব্যারিস্টার কাইসার কামালের রাজনীতি করে। আচ্ছা। জি বলুন। আমার আমার মাস্টার ভাই আমার পার্শ্ববর্তী ইউনিয়নে থাকে, ইনুস মাস্টার। 5ই আগস্টের দিন বিকাল বেলায় 5টা, 5:30টার দিক দিয়া ওই ঘরে আমার আন্টি ছিল, শুধু ঘুমের মধ্যেই ছিল। ওই ওই এলাকার চেয়ারম্যান বাবুল পাঠান, কলমাকান্দা উপজেলার যুগ্ম আহ্বায়ক বিএনপির, তার নেতৃত্বে এবং
ব্যারিস্টার কাইসার কামাল তার ভাই সারোয়ার কামালের নেতৃত্বে তাদের নিজ উপস্থিতিতে আগুন দেওয়া হয়। গতকালকে আমার আচ্ছা, ওদের কারা আগুনটা দিয়েছে, কারা? আপনার কি তাদের নাম বলা সম্ভব? জি 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 অবশ্যই। জি, বলুন। তার পরিচয় হচ্ছে কলমাকান্দা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এক বাবুল পাঠান। আচ্ছা। গতকালকে গতকালকে আমার বাড়িতে আমার বড় বোন জামাই বেড়াতে গিয়েছিল। তাকে আমার পাশের ঘরের যে মানে আমার পাশেই বাড়ি একদম বিএনপির এই ইউনিয়ন পর্যায়ের নেতা আমাকে না পেয়ে আমার বোন জামাইকে নানান ভাবে অপমান অপদস্থ করে, আমার আম্মাকে নানান ভাবে অপমান অপদস্থ করে। আমার একটা প্রশ্ন সকলের কাছে, এই বর্বরতার শেষ কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে অবশ্যই বর্বরতার শেষ, এটা ইতিহাস বলে। কোনো বর্বরতাই অব্যাহতভাবে চলতে পারে না, তার অবশ্যই শেষ আছে। এবং এই তাণ্ডব যারা চালায়, এই বর্বরতা যারা করে, তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়। বাংলাদেশে আজকে যে তাণ্ডব চলছে, যারা করছে তাদের পরিণামও তাই হবে, শুধু সময়ের অপেক্ষায়। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের সাথে আপনারা 6 জন আছেন, আপনাদের সবাইকে আপনাদের এই নির্যাতনের গল্প আমাদের সবার সাথে শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সন্ত্রাসের শিকার মুজিব আদর্শের অনুসারীদের কথা এতক্ষণ শুনলাম আমরা। কক্সবাজার জেলার দিদারুল হক শিকদারের বক্তব্য থেকে আমরা জানতে পারলাম বিএনপির সহসভাপতি সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে মাতামুহুরী হাসপাতালে ভাঙচুর, কোনাখালী আওয়ামী লীগ অফিস লুট ও ভাঙচুর এবং চকরিয়া থানার ওসির চাঁদাবাজির বিবরণ। ঢাকার হাতিরঝিল থানা আওয়ামী লীগের কর্মী নাসিরুজ্জামান রুবেল বলেছেন, থানা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলামিনের নেতৃত্বে রমনা হাতিরঝিল আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে। মিথ্যা মামলা তুলে নিতে হাতিরঝিল থানার এসআই জাহাঙ্গীর 5 লাখ টাকা দাবি করেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আরিফুর রহমান জানিয়েছেন, বিএনপি জামাতের সন্ত্রাসীরা ছাত্রলীগের সাবেক কর্মী লাবলু আলমগীর ও ইকবালকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। ব্যবসায়ী নয়ন পাটোয়ারি ও আব্দুল জলিলকে দা দিয়ে কুপিয়েছে। শ্রীপুরের মুসা মেম্বারকে অপহরণ করে 1 লাখ টাকা আদায় করেছে। পাবনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাজিদুর রহমান শান্ত তাদের বাড়িঘর লুট ও ভাঙাচুরির বিবরণ দিয়েছেন। বিএনপির সন্ত্রাসীরা ঝালকাঠির জহিরুল ইসলাম বাবুর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি লুট ও ভাঙচুর করেছে, তাকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। নেত্রকোনার ছাত্রলীগ কর্মী মুরসালিন হাসানদের দোকান ভাঙাচুর করেছে, তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিকার কি? সম্মিলিতভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে। পূর্ণেন্দু পত্রীর ভাষায় বলি, এখনো ফেরারি কেন? ফেরো সব পলাতক সেনা, 7 সাগরের পারে ফৌজদার হেঁকে যায় সোনা।
আনো সব সূর্যকণা রাত্রি মুছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। জয় বাংলা।